দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, এই যে ক্লাসের মাঝে জয়েন করলে খুব সমস্যা, ওখানে আমি একটুখানি ওয়েট করে গেলাম। দেখো আজকে তোমরা অফলাইনে চলে এলে, আজকে হয়ে গেছে ক্লাসটা, তোমাদের ৩-৪ জন মাত্র এসেছিল, ম্যাথের একজন আর ফিজিক্সের ৩ জন। তখনই ক্লাসটা হয়ে যেতে পারতো, কিন্তু আসলে হঠাৎ করে দেখবে পুজো টুজো চলে আসবে। হ্যাঁ, আমরা হয়তো ৪-৫টা ক্লাসের পরে দেখবে পুজো চলে গেলে তখন হয়তো পুরো ক্লাসটা অনলাইনে করতে হবে। এবার পরীক্ষা তো তোমাদের একটু দেরি আছে, কারণ এখন তো সেমিস্টার 4-এরই পরীক্ষা হয়নি। হ্যাঁ, কিন্তু আমরা খুব বেশি দেরি করতে চাইছি না, আমরা শুরু করে দিই, মানে আমরা মানে শেষ করে নেবো তাড়াতাড়ি করে। আচ্ছা, দেখো আজকে তো আমাদের আমি দেখলাম যেটা আগের দিন 7 নম্বর লেকচার হচ্ছে, 8 নম্বর লেকচার। 8 নম্বর লেকচার আচ্ছা, কোশ্চেন নম্বর কত থেকে স্টার্ট হবে বলো তো আজকে? মানে আগের লেকচারে লাস্ট কোশ্চেন কত নম্বর ছিল বলো, কেউ একটু হেল্প করো। ও, 49 হবে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি পড়বো কি। হুম, আজকে আমরা বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন। হুম, বিভিন্ন এক্সপেরিমেন্টাল মেথডস দিয়ে। তার মধ্যে আজকে থার্ড মেথডটা হবে, এটা বেসিক্যালি মেথড অফ হাফ লাইফ টাইম, তাই তো? তাহলে আমাদের কোশ্চেন যেটা 49 যেটা, সেটা হচ্ছে যে রাইট ডাউন দ্য প্রিন্সিপল। লেখা দেখতে পাচ্ছ তো? রাইট দ্য প্রিন্সিপল অফ ডিটারমিনেশন অফ order of a reaction by half life method. by half life method. আচ্ছা দেখ, এর সলিউশনটা আমরা করি। আচ্ছা দেখো, আমরা যখন ওই বাবা, এটা তো মানে আমার কিন্তু অনলাইন ক্লাস 8টা মানে কিন্তু 8টা, বুঝলো তো? 8:30 মানে 8:30। এই তোমার 15 মিনিট ধরে যদি তুমি জয়েন করতে থাকো, তাহলে তো বারবার বারবার তো আমি এগোতেই পারবো না। হ্যাঁ, চলো যেটা বলছিলাম, যে দেখো আমরা যখন তোমার ইন্ডিকেটেড রেড ল গুলোকে বলেছিলাম, সেখানে একটু খেয়াল করে দেখো, সেই এনএ তটা রিয়াকশনের জন্য সে একটা টেবিল যখন বানিয়ে দিলাম, সেখানে আমি যেটা দেখলাম যে কোন একটা এনএ তটা রিয়াকশনের ক্ষেত্রে হাফ লাইফ টাইমটা হচ্ছে তোমার যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি তোমার এ হয়, তাহলে 1/a⁻n - 1 এর সঙ্গে প্রপোর্শনাল। সেটা আমরা দেখেছিলাম। আমরা শুরুটাকে করি এইরকম ভাবে, যে ধরো তুমি একটা এরকম রিয়াকশন কনসিডার করছো। কনসিডারে টিপিক্যাল রিয়াকশন ইনভলভিং অনলি ওয়ান রিয়াক্টর। মানে আমি বেসিক্যালি এ থেকে প্রোডাক্ট এরকম একটা রিয়াকশন কনসিডার করি, রেট কনস্ট্যান্টটা কে। আর এখানে ইনিশিয়ালি মানে t=0-তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ধরো A0 ছিল, আর প্রোডাক্টটা 0 ছিল, বাকি আর কিছু আমার দরকার নেই, জাস্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা জাস্ট সিম্পলি এ। এইটা মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন শুধুমাত্র বলে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে আমরা জানি উই নো হাফ লাইফ টাইম। আরেকজনকে জয়েন করছো, সেটা নিয়ে নিই। এলো, চলে গেল নাকি? দেখো, উই নো
এই রিয়াকশনের জন্য হাফ লাইফ টাইমটা কত? হাফ লাইফ টাইম ফর দি রিয়াকশন টি হাফটা হচ্ছে ইজ প্রপোর্শনাল টু 1/a⁻n-1 where n is the order of the reaction. n যদি অর্ডার অফ দ্য রিয়াকশন হয় তাহলে হাফ লাইফ টাইমটা প্রপোর্শনাল টু 1/a⁻n-1। তাই তো? তাহলে দেখো এটাকে তুমি আর এইরকম ভাবে লিখতে পারো টি হাফ ইকুয়াল টু, তো একটা তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদিও আমরা ইউজুয়ালি কে লিখি, কিন্তু এখানে রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেটটা তো অলরেডি কে লেখা আছে, সেখানে আমি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট একটা কিছু একটা দিলাম, ধরো কি দেবে, ধরো একটা কিছু একটা দিই, একটা কনস্ট্যান্ট সি দেবো নাকি, ধর আলফা ইন্টু 1/a⁻n-1, যেখানে আলফা ইজ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটা আমি পেলাম। আচ্ছা, এবারে এইখান থেকে দুটো জিনিস করা যায়। প্রথমে দেখো যদি তুমি এটাকে লগ মানে এটাকে যদি তুমি এই টি হাফ প্রপোর্শনাল টু মানে প্রপোর্শনাল ইকুয়াল টু আলফা বাই a⁻n-1, যেখানে আলফাটা হচ্ছে আমার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এতক্ষণ ধরে জয়েন করলে খুব সমস্যা। এটা ঠিক আছে। এবারে দেখো তুমি যদি এটাকে ধরো মানে অনেক রকম ভাবে করা যায়। ধরো আমি কি করবো, ধরো লগই নিচ্ছি, ধরো ধরো লগ নিলাম। লগ টি হাফ যদি নাও, সেটা লগ 10 বেস হতে পারে বা ই বেস হতে পারে, সেটা কি হবে, লগ আলফা এইটা মাইনাস n-1 ইন্টু লগ এ, অথবা এইভাবে লিখতে পারো তুমি লগ অফ টি হাফ ইকুয়াল টু লগ আলফা প্লাস 1 - n ইন্টু লগ এ। ধর আমি প্রথমে এইভাবে তোমাকে দেখাই, হাফ লাইফ টাইমটা যেহেতু প্রপোর্শনাল টু 1/a⁻n-1, একটা ইকুয়াল টু লিখে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমি আলফা লিখেছি, তাহলে টি হাফটা হচ্ছে আলফা বাই a⁻n-1। এবার লগ নাও, লগ টি হাফ ইকুয়াল টু লগ আলফা হলো, আর এটা যেহেতু নিচে আছে, নিচে হয়ে লগ হয়ে একটা মাইনাস হয়ে গেল, আর এর পাওয়ার যদি n-1 ছিল তাহলে -n-1 লগ এ হয়ে গেল। মাইনাসটা না লিখে যদি প্লাস লিখতে যায় তাহলে 1 - n ইন্টু লগ এ, এরকম ভাবে হবে। আর এবার আমি যেটা করছি দেখো, যে এই পার্টিকুলার কেসে যদি লগ টি হাফ ভার্সেস লগ এ প্লট করো, তাহলে কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে যার স্লোপটা হচ্ছে 1 - n। তাহলে if we plot log of half life time versus log of a, we get a straight line, আমরা একটা সরলরেখা পাচ্ছি উইথ স্লোপটা কত, স্লোপটা হচ্ছে তোমার n-1। এই যে দেখো, এইটা করে তুমি একটা স্ট্রেট লাইন আঁকো y অ্যাক্সিস বরাবর লগ টি হাফ আর x অ্যাক্সিস বরাবর লগ a, তাহলে একটা স্ট্রেট লাইন পাবে যার স্লোপটা হয়ে যাচ্ছে 1 - n, সরি n-1 নয়, স্লোপটা হয়ে যাচ্ছে 1 - n। তাহলে শোনা যাচ্ছে তো আমার কথা, বুঝছে এটা? তাহলে স্লোপটা হচ্ছে 1 - n। তাহলে দেন অর্ডার অফ দ্য রিয়াকশন এনটা কত হয়ে যাবে, এনটা এদিকে চলে আসে, তাহলে 1 মাইনাস স্লোপ হয়ে গেল। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, তাহলে ধরো তুমি একটা
একটা স্ট্রেট লাইন আছে, এদিকে তুমি লগ অফ টি হাফ প্লট করছো, হাফ লাইফ টাইম প্লট করছো, এদিকে ধরো তুমি লগ এ প্লট করছো, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশন তোমায় কি বলে দিচ্ছে, লগ টি হাফ ভার্সেস লগ এ প্লট করলে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, স্লোপটা হচ্ছে 1 মাইনাস এন, তাই তো? আচ্ছা, এবারে ধরো তুমি লেটসে এই এন ইকুয়াল টু ধরো 1, তাহলে এন ইকুয়াল টু যদি 1 নাও, তাহলে এখানে খেয়াল করে দেখো এন ইকুয়াল টু 1 নিয়ে নিলে 1 মাইনাস 1 জিরো হয়ে গেল, স্লোপটা তোমার জিরো হয়ে গেল, তার মানে লগ টি হাফ ভার্সেস লগ এ যদি প্লট করো ওটা তোমার স্ট্রেট লাইন হচ্ছে। আর এবার ধরো এন এর ভ্যালু তুমি জিরো নিলে, ধরো লেটসে আমি এখান থেকে স্টার্ট করছি, ধরো এন এর ভ্যালু যদি তুমি জিরো নিতে, এখান থেকে স্লোপটা কত হবে, স্লোপটা 1 হয়ে যাবে, তখন এরকম ছবি হবে। ধরো তুমি এন এর ভ্যালু ধরো তুমি 2 নিলে, তাহলে এন এর ভ্যালু 2 নিলে কি হবে, এন এর ভ্যালু 2 নিলে স্লোপটা হচ্ছে -1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে স্লোপটা 0, এখানে স্লোপটা হচ্ছে, এখানে স্লোপটা তোমার 1, এইটা স্লোপটা হচ্ছে তোমার 0, এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে তোমার স্লোপটা করে তুমি দেখো, স্লোপটা হচ্ছে তোমার -1, তার মানে জাস্ট স্লোপ থেকে তুমি জাস্ট অর্ডারটাকে বের করে ফেলতে পারছো। তার মানে কি হচ্ছে দেখো, মানে তোমাকে যেটা হচ্ছে যে অনেকগুলো ইনিশিয়াল কনসেন্ট্রেশনে হাফ লাইফ টাইমটা পেতে হবে, তবে লগ টি হাফ ভার্সেস লগ এ প্লট করতে হবে, তুমি স্ট্রেট লাইন পাবে, সেই স্ট্রেট লাইনের স্লোপ থেকে তুমি অর্ডারটাকে বের করে ফেলতে পারছো। তাহলে এইটা হচ্ছে নর্মাল তোমার কোন একটা রিয়াকশনের হাফ লাইফ টাইম মেথডে অর্ডার বের করার নিয়ম। তাহলে এটা বুঝতে পারা গেছে কিভাবে তুমি এই যে বলেছি রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ ডিটারমিনেশন অফ অর্ডার অফ রিয়াকশন বাই হাফ লাইফ টাইম মেথড, সেইটা হচ্ছে মূলত এই মেথডটা। বুঝতে পারা গেল? ঠিক আছে। ধরো আমি এরকম একটা কোশ্চেন বললাম যে ফর এ পার্টিকুলার রিয়াকশন involving a single reactant, log T up versus log A plot gives a straight line with slope equal to ধরে নাও -2, তারপর বললাম যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, বলো হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। দেখো তাহলে কি হচ্ছে, এর আমি সলিউশনটা বলছি। সলিউশনটা কি, তাহলে আমরা জানি কি, উই নো অর্ডার অফ দ্য রিয়াকশন, এই টাইপের রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু একটু আগেই করেছি, এনটা হয়ে যাবে কত 1 মাইনাস স্লোপ, কত হচ্ছে 1 মাইনাস স্লোপটা হচ্ছে তোমার -2, কি করলাম এটা, এক সেকেন্ড, হ্যাঁ -2, তারপর কত হয়ে গেল তোমার 3, তাহলে ইটস এ থার্ড অর্ডার রিয়াকশন। বুঝতে পারলে? তাহলে এইরকম করে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে যে তোমার জাস্ট স্লোপটা লগ টি হাফ ভার্সেস লগ এ প্লট, তার তোমার একটা স্ট্রেট লাইন দিচ্ছে, স্লোপটা তোমাকে বলে দেবে, এই স্লোপটা থেকে তোমাকে জাস্ট অর্ডার অফ দ্য রিয়াকশন থেকে বের করতে হবে। হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে, যখন তুমি নিউমেরিক্যাল প্রবলেম করো না, নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কিন্তু তোমার মানে খেয়াল করে দেখো, এই যে প্রিন্সিপালটা আমি আগে বলেছি, যে প্রিন্সিপালটা বলেছি, সেই প্রিন্সিপালটা সমস্যাটা কি, সমস্যাটাকে তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনে এটাকে বললো। দেখো এই যে প্রিন্সিপালটা বলেছে, সেই প্রিন্সিপালটার সমস্যাটা কি দেখো, তোমাকে অনেকগুলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন হাফ লাইফ টাইমটা তোমাকে বের করতে হচ্ছে। এখানে মানে আমার একটা ছবি আঁকতে গেলে তো অনেকগুলো পয়েন্ট লাগবে, আমাকে অনেকগুলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো হাফ লাইফ টাইমটাকে বের করতে হবে। এবারে এই যদি গ্রাফিক্যালি, অনেক সময় তুমি ল্যাবরেটরিতে সার্টেনলি গ্রাফিক্যালি করবে, কিন্তু যখন নিউমেরিক্যাল প্রবলেম দেয় না, নিউমেরিক্যাল প্রবলেম দেওয়ার সময়
তোমাকে এইরকম ভাবে কিন্তু জাস্ট অনেকগুলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন হাফ লাইফ টাইম বের করে তারপর লগ টি হাফ পার্সেন্ট লগে প্লটটাকে এঁকে তার স্লোপ থেকে অর্ডার এইরকম ভাবে ইউজুয়ালি লোকে বের করে না। লোকে যেটা করে সেটা হচ্ছে এরকম, এটা আমি কোশ্চেন 51-এ বলছি যে ফাইন্ড দ্য order of a reaction involving only one reactant from the values of half-life times in two different initial concentration. Find the order of a reaction involving only one reactant from the values of half-life times in two different initial concentration. তাহলে দেখো আগেরটা যেটা বললাম যে অনেকগুলো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন তোমার হাফ লাইফ টাইম লাগবে, কিন্তু এখন আমার কাছে জাস্ট মাত্র দুটো আছে, তাহলে তুমি কি করবে? তাহলে এর সলিউশনটা কেমন করবে তুমি দেখো। আমি বললাম ধরো when initial concentration is A1 then half life time equal to ধরে নাও T half 1, আর when initial concentration is A2 then half life time ধরে নাও T half 2। এটা তাহলে ক্লিয়ারলি দেখো লগ টি হাফ যেটা সেটা হয়ে গেল লগ আলফা, এই যে এখান থেকে এই যে ইকুয়েশন থেকে এই যে লগ টি হাফ ইকুয়াল টু লগ আলফা প্লাস 1 মাইনাস এন ইন্টু লগ এ প্লাস 1 মাইনাস এন ইন্টু লগ এ, মানে এখানে A1 মানে লগ টি হাফ 1 ইকুয়াল টু লগ আলফা প্লাস 1 মাইনাস এন লগ A1, এইটা ধরো 1 নম্বর ইকুয়েশন। আর লগ টি হাফ 2টা হচ্ছে তোমার লগ আলফা প্লাস 1 মাইনাস এন ইন্টু লগ A2, এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? ফ্রম ইকুয়েশনস 1 and 2 দেখো, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন জাস্ট বিয়োগ দিয়ে দাও। বিয়োগ দিয়ে দিলে কি দাঁড়াবে বলো তো? লগ টি হাফ 1 মাইনাস লগ টি হাফ 2, এবারে লগ আলফা কেটে যাবে, তাহলে এইটা হয়ে যাবে 1 মাইনাস এন ইন্টু লগ অফ A1 মাইনাস লগ অফ A2 এইটা। তাহলে দেখো এখান থেকে এই 1 মাইনাস এনটা তোমার হয়ে গেল, আর এইটাকে তুমি লিখতে পারো লগ টি হাফ 1 বাই টি হাফ 2, মানে এই বিয়োগ মানে এটা বেসিক্যালি রেশিও হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে লগ A1 বাই A2 এইটা। এবারে এনটা যদি বের করো তাহলে এনটা কত হয়ে যাচ্ছে? এনটা হয়ে যাচ্ছে তোমার 1 মাইনাস লগ টি হাফ 1 বাই টি হাফ 2 ডিভাইডেড বাই লগ অফ A1 বাই A2। এইটা হচ্ছে তোমার এই অর্ডার বের করা একটা রাস্তা। তুমি বেসিক্যালি যেটা জানতে হচ্ছে সেটা কি, দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন হাফ লাইফ টাইম তুমি জানো, সেইখান থেকে তুমি অর্ডার অফ দ্য রিয়াকশনটাকে লিখে ফেলতে পারছো। তাহলে এইটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল যা দিয়ে তুমি হাফ লাইফ টাইম থেকে বের করতে পারো। এবং তোমাকে যখন হাফ লাইফ টাইম মেথডে তোমার নিউমেরিক্যাল প্রবলেম যখন তোমাকে করতে দেবে না, তখন কিন্তু মূলত এই জায়গা থেকেই প্রবলেমগুলো দেবে, তুমি মাথায় রাখবে। হ্যাঁ, মানে ওই যা স্লোপ থেকে যতটা না দেয় এইখান থেকে কিন্তু তার থেকে তোমার বেশি দেয় এটা। এবারে এটাকে কেউ এটাকে এইরকম ভাবে লিখতে পারে, এটাকে মাইনাস থেকে প্লাস করে দেয় যদি কেউ, এন ইকুয়াল টু 1 প্লাস লিখে এরকম ভাবে কেউ চাইতে পারে লগ তোমার লগ ধরো টি হাফ
1/t½ ডিভাইডেড বাই লগ, এখানে a1/a2 বদলে a2/a1 লিখে দিল। এরকম ভাবে করতে পারে, মানে যদি তুমি এই মাইনাস টাকা না লিখে প্লাস লিখতে চাও তাহলে এইরকম ভাবে তুমি করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? ওকে তো, ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবারে দেখো একটা তোমাকে প্রবলেম দিচ্ছি। বললাম at 25 degree centigrade the half life time for the decomposition of the half life time for the decomposition of N2O5 is 2.05 into 10 to the power 4 second and 1.025 into 10 to the power 4 second when initial concentration is doubled. Initial concentration যখন ডাবল করা হচ্ছে, what is the order of the reaction? What is the order of the reaction? তা দেখো কি বলে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নাইট্রোজেন পেন্টক্সাইড N2O5 তার ডিকম্পোজিশন হচ্ছে। এবারে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা যা ছিল যখন তার ডাবল করলে তখন তোমার হাফ লাইফ টাইমটা দেখো এইখান থেকে এটা হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে তোমাকে অর্ডারটাকে বের করতে হবে। তার মানে দুটো ডিফারেন্ট, মানে ডাবল হচ্ছে মানে দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলে দেওয়া আছে, তাহলে সেইখান থেকে তোমাকে জাস্ট অর্ডারটাকে বের করতে হবে। তাহলে দেখো তুমি সলিউশনটা করবে কি করে? সলিউশনটা করবে এইরকম ভাবে, উই নো এনটা হয়ে যাচ্ছে 1 প্লাস লগ টি হাফ 1/t½ ডিভাইডেড বাই লগ a2/a1, তাই তো? মানে এখানে দেখো আমি এই যে এই ফাইনাল ফর্মুলাটা তোমার ব্যবহার করছি। এবার এখানে কি বলে দেওয়া আছে? তাহলে এটা হচ্ছে 1 হলো প্লাস দেখো লগ, এগুলো সব 10 বেস আর কি, মানে যেটা উপরে 10 বেস হলে নিচেও 10 বেস, উপরে ই বেস হলে নিচেও ই বেস, লগ 10 বেস। দেখো ইনিশিয়ালি হাফ লাইফ টাইমটি করে 2.05 ইন্টু 10⁴ সেকেন্ড, আর টি হাফ টুটা হচ্ছে 1.025 ইন্টু 10⁴ সেকেন্ড। এইটা হচ্ছে নিউমারেটরটা, আর ডিনোমিনেটরটা কত হচ্ছে লগ। দেখো ডাবল হচ্ছে, তাহলে ইনিশিয়ালি যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ হয়, পরে ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে 2a হয়ে যাচ্ছে, মানে নিচে তোমার লগ 2 হচ্ছে। তাহলে এবারে দেখো, তাহলে এইখানে 1 হলো প্লাস, আচ্ছা খেয়াল করে দেখো উপরটা বেসিক্যালি কি হচ্ছে, এই নিচে যেটা তার ঠিক ডবল না, তাহলে উপরেও লগ 2 থাকছে, নিচে তোমার লগ 2 থাকে, লগ 2 কেটে গেল, তাহলে উত্তরটা তোমার বেসিক্যালি 2 বেরোবে। অর্ডার অফ দ্য রিঅ্যাকশন কিন্তু বেসিক্যালি তোমার 2। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এবারে দেখো নেক্সট যে প্রবলেমটা আমরা করব, মানে আমরা তাহলে যে থার্ড মেথড যেটা ছিল, যেটা মেথড অফ মানে ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিঅ্যাকশন বাই মেথড অফ হাফ লাইফ টাইম, সেই হাফ লাইফ টাইম দিয়ে কিন্তু আমরা তার প্রিন্সিপাল গুলোকে বললাম এবং সেখান থেকে কেমন টাইপের নিউমেরিক্যাল প্রবলেম পড়ে সেটা আমরা আলোচনা করলাম। তাহলে ফাইনালি যে ডিটারমিনেশন অফ অর্ডার যে মেথডগুলো ছিল তার যে লাস্ট মেথডটা, সেটা হচ্ছে তার কোশ্চেন নম্বর 53 বলছি, সেটাকে বলা হয় নিশ্চয়ই মনে আছে মেথড অফ আইসোলেশন বা ফ্লাডিং বলা হয়, মেথড অফ আইসোলেশন। তাহলে কোশ্চেনটা এইরকম ভাবে লিখি, রাইট ডাউন দ্য principle of
ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন বাই মেথড অফ আইসোলেশন। আর এইটা হচ্ছে আমরা যখন সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন পড়েছিলাম তার মতো টোটাল ফিলোজফিটা। আমরা সলিউশনটাকে করি এই রকম করে। ধরো আমি একটা রিয়াকশন কনসিডার করেছি যেখানে এখন আর একটা রিয়াকশন ইনভলভ নয়, অনেকগুলো রিয়াকশন ইনভলভ। এর আগে যে তিনটে মেথড বলা হয়েছিল সেটা মেথড অফ হাফ লাইফ টাইম বলো, ডিফারেন্সিয়াল মেথড অফ ডিফারেন্সিয়াল রেড ল বলো, মেথড অফ ইন্টিগ্রেটেড রেড ল বলো, প্রত্যেক ক্ষেত্রে রিয়াকশনের টিপিক্যাল রিয়াকশনটা কেমন ছিল, এ থেকে প্রোডাক্ট হচ্ছে, অর্থাৎ একটা রিয়াকশন থেকে প্রোডাক্ট হচ্ছে। কিন্তু এই যে পার্টিকুলার রিয়াকশন পার্টিকুলার মেথডটা, এই পার্টিকুলার মেথডটা কিন্তু শুধুমাত্র একটা রিয়াকশন থাকে তার জন্য ভ্যালিড নয়, যদি একাধিক রিয়াকশন থাকে তাহলেও ভ্যালিড। আমি এরকম একটা জায়গা দিয়ে স্টার্ট করছি। কনসিডার এ টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন বলে ধরো এ প্লাস বি প্লাস সি প্লাস ডট ডট ডট, সেইখান থেকে ধরো তোমার প্রোডাক্ট হচ্ছে, মানে এখন একাধিক রিয়াকশন থেকে প্রোডাক্ট হচ্ছে ভাইরাস কনস্ট্যান্ট ধরে নাও কে। এটা আচ্ছা, এবারে ইনিশিয়ালি টি ইকুয়াল টু জিরোতে এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরো এ, এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন বি, এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন সি, এটা ধরো জিরো ছিল। আর অ্যাট এ টাইম টি, আরবিট্রারি টাইম টিতে দেখো এ বি সি তাদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো প্রত্যেকের ক্ষেত্রে এক ধরে নিয়েছি, তাহলে এইটা যদি এ মাইনাস এক্স হয়, এটা তোমার বি মাইনাস এক্স হবে, এটা সি মাইনাস এক্স হবে, এরকম করে এটা যা হবে হবে আমার বয়ে গেল। আচ্ছা, এবার আমি বলে দিলাম যে লেট দ্য রিয়াকশন ইজ অফ অর্ডার আলফা with respect to A, the reaction is of order beta with respect to ধরো B, the reaction is of order gamma with respect to C and so on। এটা তাহলে A রেসপেক্ট অর্ডার আলফা, B এর রেসপেক্ট অর্ডার বিটা, C এর রেসপেক্ট অর্ডার গামা ইত্যাদি ইত্যাদি। তাহলে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, অর্ডার অফ দ্য রিয়াকশন এন বলো, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস যা যা আছে প্রত্যেকের রেসপেক্টে অর্ডার যোগ করলে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন তুমি পেয়ে যাচ্ছ। এটা তাহলে এবারে দেখো তাহলে ডিফারেন্সিয়াল রেড লটা কেমন হবে। সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা, সেটা হচ্ছে কে ইন্টু, দেখো এই এ মাইনাস এক্স, মানে এখানে ভিটা একদম ডিএক্স ডিটি হয়ে যাবে এই পার্টিকুলার কেসে, মানে ভিটা তুমি যদি লেখো তাহলে যেভাবেই লেখো না কেন ভি ইকুয়াল টু তোমার ডিএক্স ডিটি হয়ে যায়। সেটা কি হবে, কে ইন্টু এ মাইনাস এক্স তার পাওয়ার আলফা, বি মাইনাস এক্স তার পাওয়ার ধরো বিটা, সি মাইনাস এক্স তার পাওয়ার গামা ডট ডট ডট। এইটা দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল রেট, হচ্ছে এটা ডিফারেন্সিয়াল রেট। তাহলে এই পর্যন্ত আমি লিখলাম। এবারে খেয়াল করো যে যদি এমন হয় যে যে আমি বললাম যে লেট মানে কনসেন্ট্রেশন বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, লেট ইনিশিয়াল concentrations of all the reactants except A are huge। আমি এ বাদ দিয়ে বাকিদের কনসেন্ট্রেশন ধরো হিউজ, তার মানে এই যে বি সি এরা সব মাঝ মাঝ গ্রেটার দ্যান দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ। মানে দেখো তুমি এ বাদ দিয়ে বলেছি, মানে বি এর কনসেন্ট্রেশন যে স্মল বি, সি এর কনসেন্ট্রেশন সি, তাহলে হচ্ছে হিউজ আর কি। হ্যাঁ, সেটা আমি লিখেছি। তাহলে বি সি এরা হচ্ছে মাঝ মাঝ গ্রেটার দ্যান যদি এ হয়, তার মানে পরিষ্কার বি মাইনাস এক্সটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি বি লিখতে পারবে, সি মাইনাস এক্সটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি সি লিখতে পারবে, অ্যান্ড সো অন।
মানে ব্যাপারটা খেয়াল করে দেখো, এখানটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এ হচ্ছে খুব কম পরিমাণে আছে, বিসি অনেক আছে। এবারে এক মোল এর সঙ্গে তো এক মোল বি রিয়াকশন হবে, তার মানে কি এ তো আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ, যদি শেষ হওয়ার থাকে এ তো আগে শেষ হয়ে যায়। বি আর সি তো তখন প্রায় কিছুই রিয়াক্ট করে। ধরো আমি বি আর সি হয়তো হাজার হাজার করে আছে, আর এ ধরো তোমার 10 আছে। তাহলে হাজার যদি 10-এর থেকে অনেক বেশি হয়, তাহলে এর এক মোলের সঙ্গে এর এক মোল যখন রিয়াক্ট করছে, তাহলে এর যখন 10 মোল শেষ হয়ে যাবে, এর দেখো 990 মোল স্টিল তোমার রয়ে গেল, মাত্র 10 মোল শেষ হলো আর কি। সেই জন্য এই বিটা যেমন মানে এই যে এটা এখানে বি মাইনাস এক্সটাকে তুমি বি লিখতে পারছো, কারণ বিটা মাঝ মাঝ গ্রেটার দেন, মানে বি আর সি যদি মাঝ মাঝ গ্রেটার দেন এ হয়, তাহলে অটোমেটিক্যালি বি আর সি সেটা মাঝ মাঝ গ্রেটার দেন এক্সও হবে। সেখানে বি মাইনাস এক্স বি লিখলে, সি মাইনাস সি লিখলে অ্যান্ড সো অন। তাহলে দেন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বি এর ডিগ্রি তুমি কি লিখতে পারছো এখন? রেট কনস্ট্যান্ট কে, এ মাইনাস এক্স তার পাওয়ার যেমন আলফা আছে আলফা হলো, এটা বি তার পাওয়ার বিটা হয়ে গেল, সি তার পাওয়ার গামা হয়ে গেল, কারণ এক্স করে তুমি বাদ দিয়ে দিচ্ছ। এটাকে তুমি লিখতে পারছো, দেখা একটা এফেক্টিভ রিয়াকশন কে এফেক্টিভ ইন্টু এ মাইনাস এক্স তার পাওয়ার আলফা, দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বা ডিএক্সটি। এইটা আচ্ছা দেখো, তাহলে এইখানে যেখানে ডিফারেন্সের রেড লতে সমস্ত রিয়াক্ট্যান্ট গুলোর কনসেন্ট্রেশন টার্মস গুলো তোমার ইনভলভ ছিল, যখন একটা রিয়াক্ট্যান্টকে কম রেখে অন্যান্য রিয়াক্ট্যান্টকে তুমি হিউজ এক্সেস নিয়ে নিচ্ছ, তখন এফেক্টিভলি রেট অফ দ্য রিয়াকশনটা নির্ভর করছে কার উপরে দেখো? শুধুমাত্র যে যার পরিমাণটা কম ছিল তার কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে যাচ্ছে। এটা একটা সিউডো ইউনোমলিকুলার রিয়াকশন বা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এই সিচুয়েশনটা তুমি দেখেছো, যে যখন একজনকে বাদ দিয়ে বাকিদেরকে তুমি হিউজ এক্সেস নিচ্ছ, তখন আলটিমেটলি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কিন্তু নির্ভর করছে, আলটিমেটলি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কিন্তু নির্ভর করছে সেই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপরে যার পরিমাণটা তোমার কম আছে। আচ্ছা এবারে দেখো, এখন তুমি কি করতে পারো? এখন কিন্তু তুমি খুব পরিষ্কারভাবেই অর্ডার অফ দ্য রিয়াকশনকে বের করে ফেলতে পারো, কারণ এখন কি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একটা রিয়াকশন যেখানে শুধুমাত্র একটা রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে, তাহলে দিস সিমস দ্যাট অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট ইজ ইনভলভ, যেটাকে তোমার বলা হচ্ছে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। একে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। তাহলে এবারে এই অর্ডার উইথ রেসপেক্ট টু এ, দ্যাট ইজ আলফা, ক্যান বি ডিটারমাইন্ড by any of the three methods discussed above. Any of the three methods discussed above, মানে আমরা যে আগে তিনটে মেথড বলেছি, সেই তিনটে মেথডের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা দিয়ে একটা ইনভলভ হয়, তবে সেই মেথডগুলো কাজ করে, তাই না? তুমি দেখো মেথড অফ ডিফারেন্সিয়াল রেল ল, মেথড অফ ইন্টিগ্রাল রেল ল বা মেথড অফ হাফ লাইফ টাইম, যে তিনটে মেথড তুমি বলেছো, তিনটে মেথডের ক্ষেত্রেই কিন্তু আমি কোন টাইপের রিয়াকশন কনসিডার করেছিলাম? সেই টাইপের রিয়াকশনকে কনসিডার করেছিলাম। হ্যাঁ, যেখানে তোমার একটা মাত্র রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে তো অনেক রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে। তাদের জন্য আমি প্রথমে কি করলাম, যে যার রেসপেক্টে অর্ডারটাকে বের করব তার পরিমাণটাকে কম রেখে অন্যান্য রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন করে আমি হিউজ নিয়ে নিলাম। তখন কি হচ্ছে, অর্ডার উইথ রেসপেক্ট টু এ, দ্যাট ইজ আলফা, ক্যান বি ডিটারমাইন্ড বাই এনি অফ দ্য থ্রি মেথড ডিসকাস অ্যাভাব। তাহলে সিমিলারলি we can determine order with respect to b, that is বিটা বের করতে পারবে, order with respect to c, that is গামা বের করতে পারবে, and so on। এটা তার মানে ইন্ডিভিজুয়াল রিয়াক্ট্যান্টের রেসপেক্টে অর্ডার তুমি বের করতে পারবে, মানে যার রেসপেক্টে অর্ডারটাকে বের করতে চাইছো সেটাকে শুধু কম পরিমাণ নেবে, বাকিদেরকে তুমি হিউজ এক্সেস নেবে, এটা করে যেতে পারবে। তাহলে দেন দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন কি হয়ে যাবে, এন, সেটা হয়ে যাবে আলফা প্লাস
বিটা প্লাস গামা প্লাস ডট ডট ডট। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রিন্সিপালটা? এই যে মূল মূল প্রিন্সিপালটা বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, মানে যেটা সেই আমি লাস্ট ক্লাসের আগের ক্লাসে যখন পড়াচ্ছিলাম সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন নিয়ে, তখন বলেছিলাম যে যখন ধরো ওই যে জিনিসটা তোমার হিউজ এক্সেস থাকে তার কোনো গুরুত্ব নেই। একটা মানে খাবারের এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি যখন বিয়ে বাড়িতে যাচ্ছ, তখন তুমি ফিরে আসার পরে যখন মা যখন তোমাকে জিজ্ঞেস করবে কিরে কি খেলি, তুই বলবি যে কি মাটন খেয়েছিস না মাছ খেয়েছিস নাকি চিকেন খেয়েছিস সেটা বলবি, বা রসগোল্লা খেয়ে মানে কি মিষ্টি খেয়েছিস সেটা বলবি, বা আইসক্রিম খেয়েছে সেটা বলবি। কিন্তু মূল যেখানে তোমার ধরো ভাত ছিল, ডাল ছিল, বা কোনো একটা সবজি ছিল, যেটা তোমাকে হিউজ দেওয়া হয়েছে, যত চাইবে তত দেওয়া হচ্ছে, তার কোনো গুরুত্ব নেই। সেগুলো তুমি কোনো সেগুলো কথা কিছু মেনশনই করছো না। তুমি কোনটা মেনশন করছো না? যার পরিমাণটা তোমার কম আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যখন এটা সবসময় আমি ওই কোরাসে যখন নাচ টাচ হয় তখন আমি বলি, গ্রুপে যখন নাচে আর কি, দেখবে তোমার মানে হয়তো 20 জন মিলে নাচছে, তার মধ্যে একজন নায়িকা, বাকিরা সব তাদের তাদের সাপোর্টিং ড্যান্সার। বাকিদের দিকে তোমার চোখেই যাচ্ছে না, হয়তো বাকিরা সবাই সাদা ড্রেস পরে আছে, কিন্তু নায়িকা সে হয়তো কালো ড্রেস পরে আছে, ওদের কালো ড্রেসটাকেই চোখে পড়ছে। বা বাকি সবাই কালো ড্রেসটা পরে আছে, একজন হয়তো শুধুমাত্র সাদা ড্রেসটা পরে আছে। হ্যাঁ, নায়িকা হয়তো সাদা ড্রেসটা পরে, তোমার সাদা ড্রেসটাই জাস্ট চোখে পড়ছে। সেই জন্য যখন কোন একটা রিয়াকশন ঘটবে যেখানে অনেকগুলো রিয়াকশন ইনভলভ আছে, তখন কিন্তু শুধুমাত্র সেইটাই ইনভলভ, হ্যাঁ মানে সেই সেই রিয়াকশনটাই অ্যাকচুয়ালি আলটিমেটলি তোমার কি বলবো ইম্পর্টেন্ট রোল প্লে করবে, বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কতটা তৈরি হবে সেটা তার উপরে নির্ভর করবে, যার পরিমাণটা তোমার অ্যাকচুয়ালি অনেক 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 কম আছে আর কি। যেগুলো হিউজ আছে সেগুলোকে তুমি জাস্ট সিম্পলি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে ফেলছো, আর সব কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যেখানে কে এফেক্টিভ আর কি, এখানে যেখানে তুমি লিখে দিতে পারো হয় কে এফেক্টিভ এই পার্টিকুলার কেসে কি অ্যাকচুয়ালি রেট কনস্ট্যান্ট, তার সঙ্গে বি এর পাওয়ার বিটা, সি এর পাওয়ার গামা, এইটা মিলে হচ্ছে তোমার কে এফেক্টিভ তৈরি হচ্ছে আর কি। এটা ঠিক আছে তো, বুঝতে পেরেছো? আচ্ছা, ভালো, চলো তাহলে। আচ্ছা, এবারে দেখো আমরা যেটা করলাম, তোমার যে চারটে মেথড ছিল ফর দ্য ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন, সেটা আমরা বললাম। আচ্ছা, এবারে নেক্সট আমরা আসছি হচ্ছে কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে। কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে আমি ঢুকবো। কমপ্লেক্স রিয়াকশন, আচ্ছা কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে মানে দেখো আমি এখনো পর্যন্ত যা কিছু রিয়াকশন কনসিডার করেছি সবই যেন অ্যাপারেন্টলি একটা স্টেপে হচ্ছে, মানে এলিমেন্টারি টাইপের আর কি। এ থেকে ডিরেক্টলি প্রোডাক্ট, বা এ প্লাস বি থেকে ডিরেক্টলি প্রোডাক্ট, বা এ প্লাস বি থেকে ডিরেক্টলি প্রোডাক্ট অ্যান্ড সো অন। কিন্তু তুমি অ্যাকচুয়ালি যখন কোনো অর্গানিক রিয়াকশন বা ইনঅর্গানিক রিয়াকশন বা বায়োলজিক্যাল কোনো একটা পার্টিকুলার রিয়াকশন কনসিডার করবে, সেখানে দেখবে রিয়াকশনসটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্টেপে ঘটে না, ইন এ নাম্বার অফ স্টেপসে ঘটে, মানে অনেকগুলো স্টেপসে ঘটে। ঠিক আছে, যদি টিপিক্যালি তুমি দেখো তাহলে 3 টাইপের কিন্তু কমপ্লেক্স রিয়াকশন হতে পারে। সেইটা দিয়ে আমি কোশ্চেনটাকে স্টার্ট করছি। আমি কোশ্চেন নম্বর 54 বললাম, what are the major types of complex reaction? What are the major types of complex reaction? কমপ্লেক্স রিয়াকশনের 3টে টিপিক্যাল টাইপ আছে, সেটা আমাদের দেখতে হবে। সলিউশনটা কি হবে? সলিউশনটা বললাম দেয়ার আর 3 মেজর টাইপস অফ কমপ্লেক্স রিয়াকশন। কি কি সেটা? আচ্ছা, প্রথম যেটা সেটাকে বলা হবে, ধরো এইভাবে লিখি আর কি, যে রিভার্সেবল অর অপোজিং রিয়াকশন, উভমুখী বিক্রিয়া টাইপের। মানে কিরকম বলো তো, ধরো এ সে ফরওয়ার্ড রিয়াকশনের থ্রু দিয়ে বিতে গেল,
আবার বি কিন্তু একটা ব্যাকওয়ার্ড রিয়াকশনের থ্রু দিয়ে আবার এতে ফিরে আসবে। ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ধরো K1, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ধরো -K1। তাহলে এই যে পার্টিকুলার টাইপ অফ রিয়াকশন যেমন এ থেকে বি যেমন হতে পারে, বি থেকে তোমার এ তে আসতে পারে। ধরো এ স্টার প্লাস জল মিলে মানে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হতে পারে, আবার অ্যাসিড অ্যালকোহল তারা জুড়ে গিয়ে কিন্তু তোমার এস্টার এবং জল তৈরি করতে পারে। তাহলে এই টাইপের রিয়াকশনকে বলা হয় রিভার্সেবল বা অপোজিং রিয়াকশন। এটা একটা পার্টিকুলার টাইপ। ওই রেডিও অ্যাক্টিভ দিকে কিছু বাদ দিলে বাকি সমস্ত রিয়াকশনে কিন্তু মোরালে তার একটা রিভার্সেবল নেচারটা থাকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তোমার কনজিকিউটিভ অর সিকোয়েন্সিয়াল রিয়াকশন। এটা কিরকম? এটা হচ্ছে ধরো এরকম, এ থেকে বি হয়ে সিতে গেল, হয়তো এ হয়তো ইনিশিয়াল রিয়াক্টান্টটা, সে হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা কিন্তু ভায়া বিতে গেল। এখানে ধরো রেড কনস্ট্যান্ট K1, এখানে রেড কনস্ট্যান্ট K2, তাকে বলা হচ্ছে তোমার কনজিকিউটিভ রিয়াকশন। একটা পার্টিকুলার টাইপ। তো মাল্টি স্টেপ রিয়াকশন তো সবসময় এই রকমের দেখতে হয়। আচ্ছা, 3 নম্বর যেটা সেটাকে বলা হচ্ছে তোমার প্যারালাল অর সাইড রিয়াকশন। কিরকম সেটা? ধরো এ সেইখান থেকে যখন তোমার বি যেমন তৈরি হতে পারে, এ থেকে কিন্তু তোমার অ্যাট দ্য সেম টাইম সিও তৈরি করতে পারে। এটা ধরো রেড কনস্ট্যান্টটা K1, এখানে রেড কনস্ট্যান্ট ধরো K2। এটা তাহলে এই তিনটে টিপিক্যাল টাইপ অফ কমপ্লেক্স রিয়াকশন তোমার ঘটতে পারে। আচ্ছা, তার যে প্রথমটা সেইটা নিয়ে আমরা জাস্ট দু একটা কোশ্চেন আজকে আলোচনা করব। দেখো, তাহলে আমরা কোশ্চেন 55 এরকম একটা জায়গা থেকে শুরু করি। কনসিডার এ টিপিক্যাল reversible reaction where both the reaction are of ফার্স্ট অর্ডার। এটা যেখানে তোমার ধরো মানে ফরওয়ার্ড রিয়াকশনটা ফার্স্ট অর্ডার ধরছো, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ফার্স্ট অর্ডার ধরছো। হ্যাঁ, আসলে যদি তুমি এটা ওই দুটো কি ফার্স্ট অর্ডার না ধরো তাহলে কিন্তু লাইফটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। সেখানে আমি বলছি দুটো কি ফার্স্ট অর্ডার আমি কনসিডার করছি। এইটা এর জন্য তোমাকে দেখাতে বলা হলো ফার্স্ট অর্ডার, সো দ্যাট। আচ্ছা, এক সেকেন্ড বলে এই যে বলেছে না, কনসিডার টিপিক্যাল রিভার্সেবল রিয়াকশন হয় বোথ দ্য রিয়াকশনস আর অফ ফার্স্ট অর্ডার, বলে এরকম একটা রিয়াকশন দিয়ে দিলাম এ রিভার্সেবল বি, এটা রেসপন্সটা K1 বলে দিবে, এটা রেসপন্সটা K-1 বলে দিবে। এইটা আচ্ছা, এবার এখান থেকে বললাম সো দ্যাট তবে তোমার ln xe বাই xc মাইনাস এক্স, এইটা হচ্ছে তোমার K1 প্লাস K-1 ইন্টু টি। তো এইটা একটা মানে বেশ কমন কোশ্চেন তোমার পরীক্ষায় আসে, সেইটা আমরা প্রথমে একটুখানি আলোচনা করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা এটা কিন্তু পরীক্ষা খুব রেগুলারলি আসে। তার সলিউশনটা আমি কেমন করে করবো সেটা আমি দেখে। দেখো, আমি শুরুটা করছি এইরকম ভাবে, এ থেকে বি হচ্ছে, বি থেকে এ ফিরে আসছে, এটা রেট কনস্ট্যান্ট K1, এটা K-1। আচ্ছা, ইনিশিয়ালি শুরুতে t=0 এই কনস্ট্যান্টটা ধরো এ ধরে নাও, এটা তোমার 0 ধরে নাও। অ্যাট এ টাইম টি এই কনস্ট্যান্টটা কমে গিয়ে A-x হয়েছে, এটা ধরো x হয়েছে। আর যখন ইকুইলিব্রিয়াম চলে এলো, অ্যাট ইকুইলিব্রিয়াম, আচ্ছা অ্যাট ইকুইলিব্রিয়ামটা মানে হচ্ছে t →∞ তুমি ভাবতে পারো, কারণ ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে গেলে তখন তো যদি তুমি এক্সটার্নাল কন্ডিশনগুলো চেঞ্জ না করো তখন কিন্তু তখন কিন্তু তোমার কি বলে এক্সটার্নাল কন্ডিশন চেঞ্জ না করলে কিন্তু রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর কিছু চেঞ্জ হবে না। এইটা হয়ে যাবে A-x ইকুইলিব্রিয়াম,
আর এইটা হয়ে যাবে এক্স ইকুইলিব্রিয়াম, মানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন এক্স ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। আচ্ছা, আর এবারে দেখো এক্ষেত্রে যেটা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন যদি ভি এফ বলো, সেটা কি হবে না কে ওয়ান ইন্টু এ মাইনাস এক্স। কারণ আমি তো ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশন দুটোই তো ফার্স্ট অর্ডার কনসিডার করেছি, ধরেই নিই ক্ষেত্রে তো ফার্স্ট অর্ডার বলে দিই ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশন এটা কে ওয়ান ইন্টু এ মাইনাস এক্স। আচ্ছা, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন যদি ভি বি বলো, সেটা কত হবে কে মাইনাস ওয়ান ইন্টু এক্স। কারণ ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টটা কে ওয়ান, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট কে মাইনাস ওয়ান। ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে ওই মুহূর্তে রিয়াকশনটা কনস্ট্যান্ট থাকে এ মাইনাস এক্স, আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে এক্স। এইটা এবারে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হচ্ছে, অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান। সাম্যাবস্থায় কখন আছে, যখন কোনো একটা রিভার্সিবল রিয়াকশনে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা সমান হয়ে যাবে, তখন সেটা সাম্যাবস্থায় চলে আসছে। এটা আচ্ছা, তাহলে সাম্যাবস্থাতে যদি আমি ধরে নিই রিয়াকট্যান্টের কনসেন্ট্রেশনটা দেখো এক্সটা এক্স ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, আর কে মাইনাস না এটা এক্স ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, সেখান থেকে তুমি একটা জিনিস বের করে নাও, সেটা কে ওয়ান এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, কে ওয়ান এটা এখান থেকে দেখো, এখান থেকে হয়ে যাচ্ছে কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু এক্স ইকুইলিব্রিয়াম। এটাতে কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু এক্স ইকুইলিব্রিয়াম। এটা তোমার কাজে লাগবে, এটা আমি লিখে রাখলাম। কে ওয়ান এটা হচ্ছে কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু এক্স ইকুইলিব্রিয়াম। এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, কাজে লাগতে হবে। আচ্ছা, এবার এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা একটুখানি বলে রাখি, এটা তোমার পরে কাজে লাগবে, এটা ডেরিভেশনের ক্ষেত্রে কাজে লাগবে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখানে যদি কে বলো ক্যাপিটাল কে, সেটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট রেশিওটা ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সেটা কত হবে এক্স ইকুইলিব্রিয়াম বাই কে মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম, অর্থাৎ প্রোডাক্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম বাই হচ্ছে এখানে রিয়াকট্যান্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এক্ষেত্রে যেটা সাম্য ধ্রুবক যেটা, সেটা হচ্ছে এই ফরওয়ার্ড রিয়াকশন ও ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্টের রেশিও। তা যদি করো তাহলে এখান থেকে দেখো কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান করলে এক্স ইকুইলিব্রিয়াম বাই এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম। আর এক্স ইকুইলিব্রিয়ামটা কি না, ইকুইলিব্রিয়াম যখন পৌঁছে গেছে তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন, আর এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়ামটা হচ্ছে যখন ইকুইলিব্রিয়াম পৌঁছে গেছে তখন রিয়াকট্যান্টের কনসেন্ট্রেশন। হলো। আচ্ছা, এবারে দেখো নাও rate of the reaction, সেটা যদি তুমি মাইনাস ডি এ মাইনাস এক্স বাই ডিটি করো, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট সেটাই বেসিক্যালি রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট হয়ে গেল। সেটা কত কে ওয়ান ইন্টু এ মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু এক্স। কারণ এখানে এ ডিসঅ্যাপিয়ার যেমন করছে, অ্যাট দ্য সেম টাইম এ আবার ফিরে আসছে কি থেকে, বি থেকে। এ ডিসঅ্যাপিয়ার করছে কে ওয়ান ইন্টু এ মাইনাস এক্স থেকে, বি এতে ফিরে আসছে কে মাইনাস ওয়ান ইন্টু এক্স থেকে। তার মানে আলটিমেটলি কি রেটে রিয়াক্ট্যান্টটা ডিসঅ্যাপিয়ার করলো না কে ওয়ান এ মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু এক্স। এটাকে লিখলাম তাহলে কে ওয়ান এ মাইনাস কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু এক্স। আচ্ছা, এবার কে ওয়ান এর জায়গায় তুমি এটাকে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে বলো তো কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান, এটা ইন্টু এক্স ইকুইলিব্রিয়াম হয়েছে, মাইনাস কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু এক্স হয়েছে। তাহলে এটা কেমন দাঁড়াচ্ছে দেখো কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস এক্স। তাহলে এখান থেকে ডিএক্স বাই এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস এক্স, সেটা হয়ে গেল কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডিটি। ইন্টিগ্রেট করো, যখন টাইমটা জিরো তখন এক্সটা হচ্ছে জিরো, যখন টাইমটা টি তখন এক্সটা হচ্ছে তোমার এক্স ইকুইলিব্রিয়াম। সেখান থেকে কি দাঁড়াচ্ছে এলএন এক্স ইকুইলিব্রিয়াম বাই এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস এক্স। এইটা হয়ে গেল কত কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু টি। দেখো এইটা কিন্তু একটা 4 নম্বরের প্রবলেম দিয়ে খুব সুন্দরভাবে পড়ে, যে একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখা হচ্ছে এলএন এক্স ইকুইলিব্রিয়াম বাই এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস এক্স হচ্ছে কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু টি। এটা ঠিক আছে, বুঝতে পারলে ডেরিভেশনটা কি না কঠিন হয়ে গেল? হ্যালো, ঠিক আছে, বুঝতে পারছো তো?
আর এইখানে একটা জাস্ট সিচুয়েশন দেখো যে ধরো আমি যদি এরকম কোশ্চেনটা তোমায় দিই, জাস্ট আজ এটা না লাস্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি, কোশ্চেন ধরো 56, বললাম হাউ ক্যান ইউ ডিটারমাইন the rate constants for forward and backward. How can you determine the rate constants for forward and backward reactions for a reversible reaction বলে এই রিয়াকশনটা তুমি দেখিয়ে দিলে k1 বাই k মাইনাস ওয়ান ইন্টু বি, এখানে বলে দিলাম বোথ আর ফার্স্ট অর্ডার। তাহলে দেখো এই পার্টিকুলার কেসে যখন আমি সলিউশনটা করছি, তাহলে এই যে রিয়াকশনটা তুমি কনসিডার করছো, এর থেকে যে বিটা হচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট k1 এবং k মাইনাস ওয়ান, এটা টি ইকুয়াল টু জিরোতে এই কনস্ট্যান্টের এ ছিল, এটা জিরো ছিল। অ্যাট এ টাইম টিতে এটা এ মাইনাস এক্স, এটা এক্স হয়েছে। আর অ্যাট ইকুইলিব্রিয়ামে যখন টাইমটা টেন্ডস টু ইনফিনিটি, এটা এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম ইন্টু এটা এক্স ইকুইলিব্রিয়াম হচ্ছে। তো এক্ষেত্রে তুমি একটা ইন্টিগ্রেটেড রেট ল পেয়েছিলে, সেটা কত না ln xc বাই xc মাইনাস এক্স ইকুয়াল টু k1 প্লাস k মাইনাস ওয়ান ইন্টু টি। দেখো এবারে তুমি যদি এটা প্লট করো, ওয়াই অ্যাক্সিস বরাবর টাইম প্লট করলে আর এক্স অ্যাক্সিস বরাবর ln এক্স ই বাই এক্সি মাইনাস এক্স করলে দেখো একটা স্ট্রেট লাইন হচ্ছে এটা, যা স্লোপটা কত হয়ে গেল না তোমার k1 প্লাস k মাইনাস ওয়ান। তার মানে একটা ইকুয়েশন পাচ্ছ কি সেটা না, এই যে রিয়াকশনের স্লোপটা হচ্ছে তোমার k1 প্লাস k মাইনাস ওয়ান, এইটা হচ্ছে তার একটা ইকুয়েশন। অর্থাৎ তুমি যদি এক্সপেরিমেন্টালি ln x ইকুইলিব্রিয়াম বাই x ইকুইলিব্রিয়াম মাইনাস x ভার্সেস t প্লট করো, তাহলে তুমি যেটা পাচ্ছ তার স্লোপটা হয়ে গেল k1 প্লাস k মাইনাস ওয়ান। আচ্ছা, আবার দেখো এগেন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট k যেটা, সেটা কি ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, সেটা কি হবে না প্রোডাক্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম। অর্থাৎ ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেলে তার রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিছু পাল্টায় না, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি না পাল্টায় তাহলে সেখান থেকে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে পেয়ে যেতে k1 বাই k মাইনাস ওয়ান। এটা তাহলে দেখো, তাহলে এক নম্বর ইকুয়েশনে k1 প্লাস k মাইনাস ওয়ান পাচ্ছ, দু নম্বর ইকুয়েশনে k1 বাই k মাইনাস ওয়ান পাচ্ছ। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পেলে, ফ্রম equations 1 and 2 you can determine k1 and k minus 1 সেপারেটলি। বুঝতে পারছো, তুমি k1 এবং k মাইনাস ওয়ানকে এইখান থেকে সেপারেটলি বের করতে পারবে। তার মানে তোমার দুটো ইকুয়েশন দরকার দুটো আননোন বের করার জন্য। একটা হচ্ছে k1 প্লাস মাইনাস ওয়ান, সেটা তোমার স্লোপের সঙ্গে সমান, সেইটা একটা। আর যে k1 প্লাস k মাইনাস ওয়ান, সরি k1 প্লাস k মাইনাস ওয়ান স্লোপের সঙ্গে সমান। আর একটা k1 বাই k মাইনাস ওয়ান, যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেল তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই হচ্ছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। এই দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন পেয়ে যাচ্ছে, সেখানে k1 এবং k2 কে তুমি সেপারেটলি বের করে ফেলতে পারছো। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো তাহলে আমরা আজকে কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা যেটা করব যে আজকে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে কালকে তো তোমাদের কারোর সব টিচার্স ডে বা ইত্যাদি সেলিব্রেশন আছে বলে কালকে তো আমি ভেবেছিলাম যে আজকে
অনলাইন ক্লাস না নিয়ে কালকে একদম অফলাইনে নিয়ে নেবো। নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে তোমার এই মোর অ্যাবাউট কমপ্লেক্স রিয়াকশন, এই কমপ্লেক্স রিয়াকশন নিয়ে আরেকটু আলোচনা আমাদের করতে হবে। মোর অ্যাবাউট কমপ্লেক্স রিয়াকশন মানে মূলত ধরো এই যে কনজিকিউটিভ রিয়াকশন, তারপরে যে প্যারালাল রিয়াকশন, কনজিকিউটিভ রিয়াকশন, প্যারালাল রিয়াকশন, এইগুলো হচ্ছে আমাদের মূলত আলোচনা করতে হবে। এছাড়া আরো বেশ কিছু কিছু প্রবলেম জাস্ট আমরা দেখবো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি। তাহলে এন্ড অফ লেকচার স্যার 8। হ্যাঁ বলো বলো। বলছিলাম ওই 54 এর কোশ্চেনটা একটু দেখাবেন, ওটা লিখতে পারি না। না এটা আমি পাঠিয়ে দেবো জানো, এইটা এই পিডিএফটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো। হ্যাঁ দেখে না তবুও বলছো যখন, ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, পিডিএফটাও দিয়ে দেবো, ভিডিওটাও দিয়ে দেবো, টেনশনের কিছু নেই। ঠিক আছে, একদম তোমার ধরো তোমাদের হচ্ছে ইউজি 1 সেম 2 কেমিস্ট্রি মাইনর, মাইনরটা কেটে গেল নাকি দেখো করলাম সব, এক মিনিট কি সব হয়ে যাচ্ছে আবার, হ্যাঁ করে যাচ্ছে। কেমিস্ট্রি মাইনর, তারপরে তোমার কেমিক্যাল কাইনেটিক্স, লেকচার 8 সেভ করে দিলাম।